সুস্বাগতম। স্বামী বিবেকানন্দ ভারতীয় নবজাগরণের একজন পুরুধা এবং সমাজতন্ত্রের একজন বিদগ্ধ ও বৈজ্ঞানিক ব্যাখ্যাকার। তার ত্যাগ ও ভারতীয় জীবন দিশা আজও চিরজাগ্রত। ভারতের নবজীবনের প্রতিটি ক্ষেত্রেই স্বামীজির বিরাটভাবে প্রভাবিত করেছেন। সমগ্র পৃথিবীর জন্য রেখে গেছেন অমূল্য পথনির্দেশ। অনেক মনীষী আজ তাকে আধুনিক ভারতের স্রষ্টা মনে করেন। এ প্রসঙ্গে রাজ চক্রবর্তী, রাজা গোপালাচারীর উক্তি স্মরণীয়। আমাদের আধুনিক দিকে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের কাছে আমরা কতটা ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলিত করে গিয়েছেন। ভারতের নবজাগ্রত স্বদেশী আন্দোলন, গণপন্থা ও স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায় তার প্রভাবই বিশেষভাবে কার্যকর হয়েছিল। ভারতের এই মহাপুরুষকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো সমাজতান্ত্রিক ভাবনার পথিকৃৎ বিবেকানন্দ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। স্বামী বিবেকানন্দ সাম্য মৈত্রীর একনিষ্ঠ মানবতার পূজারী। বিবেকানন্দের কর্মজীবনে যে অংশটাকে সবচেয়ে বেশি ভাবিয়েছিল তা হলো গ্রাম ও গ্রামীণ মানুষের ধনবৈষম্য, বঞ্চনা, শোষণ, অগণিত মানুষের অভাব অনটন, ধনী দারিদ্র্যের ব্যবধান, গ্রামীণ মানুষের অসীম দুর্দশা হৃদয় দিয়ে তিনি অনুভব করেছেন। বিশ্ব মানবতায় এই পূর্ণেই মহামানবের উদার কোমল হৃদয় সততই মগ্ন থাকত দেশবাসীর হিত সাধনের সুগভীর চিন্তায়। কিন্তু বিবেকানন্দই প্রথম ভারতীয় যিনি শ্রমজীবী মানুষের আধিপত্যের ভিত্তিতে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে সংগঠিত করতে আহ্বান জানিয়েছিলেন। সুভাষচন্দ্র বলেছিলেন যে ভারতবর্ষে সমাজতন্ত্র সম্পর্কে চিন্তা ভাবনার সূত্রপাত ঘটিয়েছিলেন বিবেকানন্দ। পরবর্তীকালে মার্ক্সের সমাজতান্ত্রিক তত্ত্বের প্রভাব ওই ভাব দ্বারা আবর্তিত হয়ে থাকে। একথা অবশ্যই সত্য যে বিবেকানন্দই প্রথম ভারতীয় যিনি সমাজতান্ত্রিক আদর্শের মৌল বক্তব্য সবিস্তারে বর্ণনা করে নিজস্ব অভিজ্ঞতা ও ভারতবর্ষের ইতিহাসের প্রেক্ষাপটে। বিবেকানন্দ মার্ক্সের সাম্যবাদের পথে যে পরিচিতি ছিলেন তার প্রমাণ আছে। তিনি জানতেন যে মতবাদের অর্থনীতি বিজ্ঞানসম্মত হলেও এর দার্শনিক ভিত্তি নিছক জড়তাবাদমূলক, একেবারেই যুক্তিচিন্তার সহ নয়। পক্ষান্তরে সমাজতন্ত্রবাদী মাত্রই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার উপর সমধিক গুরুত্ব আরোপ করে থাকেন। স্বামীজি কেবল অর্থনীতি নয় পরন্তু মানব জীবনের সকল বিভাগ এমনকি ব্যক্তিমাত্রের প্রাত্যহিক জীবন পর্যন্ত বেদান্তের চরম সাম্যের নির্দেশে পরিচালনা করার একান্ত পক্ষপাতী ছিলেন। এই জন্য তিনি তার সময়ের প্রচলিত সমাজতন্ত্রবাদ সর্বাংশে সমর্থন করতে পারেননি। এই সকল কারণে বিবেকানন্দ সমাজতন্ত্রবাদকে বেদান্ত দর্শনের সুদৃঢ় যুক্তিপূর্ণ ভিত্তির উপর প্রতিষ্ঠা করে একে যুক্তি বিচার সম্মত এবং শিক্ষিত ব্যক্তিদের গ্রহণযোগ্য করার আবশ্যকতা অনুভব করেছিলেন। তিনি বলেছিলেন, মানব সমাজের উন্নতকামী ব্যক্তিগণ অন্তত তাদের পরিচালকগণ বুঝতে চেষ্টা করেছেন যে তাদের ধনসাম্য ও সমানাধিকারমূলক মতবাদ সমূহের একটি আধ্যাত্মিক ভিত্তি থাকা অবশ্যই সঙ্গত এবং একমাত্র বেদান্ত সেই ভিত্তি হবার যোগ্য। মার্ক্স অভিমত প্রকাশ করেছিলেন, জমি থেকে ব্যাঙের ছাতার মতো দার্শনিকরা ফুরে বেরোয় না। তারা তাদের জনসাধারণের ফল বা পরিপূর্ণ রূপ। তাদের সূক্ষ্ম মূল্যবান ও অদৃশ্য জীবন রস তাদের ধ্যান ধারণার মধ্যে সঞ্চালিত হতে থাকে। মানুষের মস্তিষ্ক যেমন তার পাকস্থলীতে সংস্থাপিত না হলে তার দেহের বাইরে নয়, দার্শনিকরা তেমনই পৃথিবীর বাইরে নয়। এই উক্তির সারবত্তা বিবেকানন্দের সমাজতান্ত্রিক চিন্তা ভাবনার বিশিষ্টতায় স্পষ্টই ধরা পড়ে। 19 শতাব্দীর শেষার্ধে সাম্রাজ্যবাদী শোষণে জর্জরিত ভারতবর্ষে আর্থ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভিক্টোরীয় গর্ভোদ্যত ব্রিটেনের ভারতবর্ষ তথা প্রাচ্য দেশীয় সভ্যতা সংস্কৃতি সম্পর্কে তৈরি মনোভাব, ভারতীয় রেলওয়ে পত্তন ও সিপাহী বিদ্রোহ, পরবর্তী শিল্পায়ন এবং ভারতীয় সর্বহারা শ্রেণীর উদ্ভব তার সমাজতন্ত্রের রূপরেখা অঙ্কনের বস্তুগত পটভূমি সৃষ্টি করেছিল।
ইউরোপীয় উদারনীতির, ইউরোপীয় সমাজতন্ত্রী ও নৈরাজ্যবাদী এবং সর্বোপরি বেদান্তের সাম্যবাদী আধ্যাত্মিক চিন্তাধারা তার সমাজতান্ত্রিক চিন্তায় বিষয়বস্তু ও তাত্ত্বিক রূপ নির্ধারণে সহায়তা করেছিল। বলা বাহুল্য, বিবেকানন্দের সমাজতান্ত্রিক চিন্তাভাবনা সমকালীন ভারতীয় আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, ইউরোপীয় ও দেশীয় রাজনৈতিক চিন্তা ও আন্দোলনের গতি প্রকৃতি এবং বেদান্তের চিরায়ত ধর্মীয় ঐতিহ্যের পটভূমিতে বিকশিত হয়েছিল। বিবেকানন্দ শ্রমজীবী জনগণের উদ্দেশ্যে প্রগাঢ় শ্রদ্ধার সাথে অভিবাদন জানিয়েছিলেন। তোমাদের নীরব নিরন্তর শ্রমদানের ফলেই বেবিলন, পারস্য, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বাগদাদ, সমরখন্দ, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, হল্যান্ড এবং ইংল্যান্ডের একের পর এক আধিপত্য ও খ্যাতি অর্জন করেছে। আর তোমরা হায়, তোমাদের কথা কেই বা চিন্তা করে? হৃদয় মথিত সমবেদনায় তার এই উক্তি। তিনি আরও বলেছিলেন যে শ্রমিকরা স্মরণীয় কাল থেকে শ্রমের পারিশ্রমিক না পেয়ে নিঃশব্দে কাজ করে যাচ্ছেন। শ্রমজীবী মানুষের নেতৃত্বে ভারতবর্ষে বিহীন বর্ণহীন একটি সমাজ প্রতিষ্ঠিত হবে বলে তার দৃঢ় প্রত্যয় ছিল। আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি এই বিবাদ বিশৃঙ্খলা ভেদ করে ভবিষ্যতের পূর্ণাঙ্গ ভারত বৈজ্ঞানিক মস্তিষ্ক ইসলামীয় দেহ নিয়ে মহামহিমায় অপরাজ্য শক্তিতে জেগে উঠেছে। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, এমন এক সময় আসবে যখন শূদ্রের গুণ দিয়ে শূদ্রদের উত্থান হবে, সমাজে তাদের আধিপত্য স্থাপিত হবে। বিবেকানন্দ মনে করতেন, বৈশ্য বা ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য গুণাবলী আহরণ করে নয়, জন্মসূত্রে প্রাপ্ত প্রকৃতি ও আচার আচরণ দিয়ে শূদ্ররা একদিন প্রত্যেক সমাজের পূর্ণ আধিপত্য লাভ করবে। বিবেকানন্দের সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা পরিপূর্ণভাবে মার্ক্সীয় নয়, কিন্তু তাতে কি আসে যায়? ইউরোপীয় বৌদ্ধিক বিকাশের একটি পর্যায়ে মার্ক্সের সমাজ বিবর্তনের পথ নির্দেশ সর্বোচ্চ স্তরে সূচনা করেছিল। কার্ল মার্ক্স বলেছেন, দার্শনিকরা বিশ্বজগৎ ব্যাখ্যা করে ফেলেছেন আগেই, আসল প্রশ্ন হলো তাকে পরিবর্তন করা। মার্ক্স উৎপাদন ব্যবস্থার উৎপাদনের উপকরণগুলির মালিক ও মালিকানাবিহীন শ্রমজীবী মানুষের দ্বন্দ্বকে ইতিহাসের সম্মুখ গতির নির্ণায়ক শক্তি মনে করেছেন। বিবেকানন্দ বিভিন্ন শ্রেণীর আর্থিক বৈষম্য সম্বন্ধে সচেতন থাকলেও তিনি মুক্তির ইচ্ছাকে ইতিহাসের সব কিছুর উৎস ভেবেছেন। এক্ষেত্রে তিনি হেগেলের সহযাত্রী। হেগেল বলেছেন, স্বাধীনতার অহিংসা পূর্বপক্ষ ও প্রতিপক্ষের দ্বন্দ্বের মধ্য দিয়ে সমন্বয়ের উচ্চতর মার্গে পৌঁছে যায়। আবার সময় নিজেই পূর্বপক্ষে পরিণত হলে প্রতিপক্ষ তার বিরোধী হয়ে দাঁড়ায়, নতুন সমন্বয় অর্জিত হয়। এই প্রক্রিয়া চলতেই থাকে যতদিন না পূর্ণতম শ্রেয়তম স্বাধীনতা আদর্শ রাষ্ট্রে মূর্ত প্রতীক হয়ে ওঠে। তার মতে ইতিহাস প্রগতির পথে এগিয়ে চলে, সোজা বা সরল রেখায় নয়, আঁকা বাঁকা পথে। তার পরিভাষায় দান্দিক উপায়ে। মার্ক্স এই তত্ত্ব গ্রহণ করেছেন, তবে হেগেল যখন মনে করেন স্বাধীনতার ধারণা পৌর সমাজ, রাষ্ট্র তথা ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে কায়ারূপ ধারণ করে, মার্ক্স তখন তাকে শুধরে দিয়ে বলে উৎপাদন ও ভোগ বন্টন ব্যবস্থা ও সমাজ ইতিহাসে সব কিছু ধ্যান ধারণার ভিত্তি হিসেবে কাজ করে। হেগেলের মতে ধারণা আগে, বস্তুর ধারণার অবিরূপ প্রতিভাত রূপ। মার্ক্সের মতে বস্তু আগে, ধারণা বস্তু সঞ্জাত, অর্থাৎ ধারণা ও বস্তুর মধ্যে কোনোটা আগে। এ বিষয়ে হেগেল ও মার্ক্স দ্বিমত ছিলেন। অন্যদিকে বিবেকানন্দের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ রীতি অনুসরণ করে তিনি এরূপ সিদ্ধান্তে পৌঁছান যে মানসিক গঠন ক্রিয়াকলাপ সমাজের পরিচালিকা শক্তি হিসাবে যুগে যুগে ইতিহাসের গতি প্রকৃতি নির্ধারণ করেছে। বিবেকানন্দ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রশক্তির শ্রেণী চরিত্রের অন্বেষণে প্রতি হয়েছিলেন। পৃথিবীর সর্বত্রই তিনি এমন চারটি শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করেন, যেগুলি পর্যায়ক্রমে রাষ্ট্রশক্তি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকে। এই শ্রেণীগুলি প্রত্যেকটি নির্দিষ্ট উপায়ে নির্দিষ্ট যুগের মোকাবিলা তৎপর হয়। ব্রাহ্মণ জ্ঞানের সাহায্যে, ক্ষত্রিয় অস্ত্রে
ও ভূমি দৌলতে ভস্য অর্থের মাধ্যমে আর শূদ্র কায়িক শ্রমের ঐশ্বর্যে। মার্কস ও বিজ্ঞান দুইজনই মানবতাবাদকে সর্বস্তভাবে স্থাপন করেছিলেন। মার্কসের মধ্যে সময়বাদের পরে যা কিছু অর্জন থাকে তা মানবতাবাদ। মুক্ত মানবতার বিশ্বভ্রাতৃত্ব, সমাজতন্ত্র, সাম্যবাদের মধ্যে শেষ হয়ে যায় না। বিবেকানন্দ স্বাধীনতার মধ্যেই মানুষের শ্রেয়তম উপলব্ধি ঘটে বলে মনে করতেন। স্বরূপচ্যুতি বা এলিয়েশন তত্ত্বের উপর মার্কস ও বিবেকানন্দের মানবতাবাদ স্থাপিত হয়েছে। রাষ্ট্রকে শ্রেণী শোষণ, দমন পীড়নের হাতিয়ার বলে মার্কস, এঙ্গেলস ও পরবর্তী মার্ক্সবাদীরা অভিমত প্রকাশ করেছেন। সম্প্রতি মার্ক্সবাদী তত্ত্বে রাষ্ট্র তখন কোন অবস্থায় উঠে যেতে থাকবে সে সম্পর্কে সবিস্তার আলোচনা করেছেন। বর্তমান ভারত পুস্তিকা বিবেকানন্দ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৌদ্ধ, শূদ্র শাসিত রাষ্ট্র ব্যবস্থার ভালো মন্দ দুই বিবেচনা করেছেন। তিনি শূদ্র শাসন বা সমাজতন্ত্রের পক্ষ অবলম্বন করেছেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনে হয় তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।